আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আগামীকাল পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। গোয়েন্দা পুলিশ ডিবি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ বলছে দলটির শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে বিদেশে বসে বেকার যুবকদের অর্থ দিয়ে নাশকতা করাচ্ছে। এসব কর্মকাণ্ড রুখে দিতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণার পর গত ৩ দিনে বাসে আগুন দেয়া সহ বেশ কয়েকটি নাশকতা ঘটেছে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাশকতা দমনে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে তৎপর রয়েছে র্যাব পুলিশ সদস্যরা। এছাড়া পুরো রাজধানী ও আশেপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৩ নভেম্বর যে কোনো নাশকতা রুখে দিতে হাইকোর্ট ট্রাইব্যুনালকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সাজোয়া যান। পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর হবেন তারা। আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। কেউ যদি কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে, অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করব। আমরা সবার সহযোগিতা নিয়ে আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা গা ঢাকা দিয়ে নিরীহ মানুষকে অর্থ প্রদান করে নাশকতা করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানায় পুলিশ। ম্যাক্সিমামই যারা করতেছে আপনারা সবাইকে চেনেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে একটা স্লোগান দিয়ে সেটা ভিডিও করে ছেড়ে দিই। বড় বড় যারা আপনি বললেন যে সমস্ত যারা অনেক জ্বালাময়ী বক্তৃতা, তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলেই নিরীহ লোকজন যে একটু করতেছে। আমার ধারণা যে আপনারা যদি প্রচারণাটা ঠিক মতো চালান, আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন, তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে। যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে পুলিশের সহায়তায় এগিয়ে আসতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল স্বৈরাচার শেখ হাসিনা বিরুদ্ধে দায়ের করা জুলাই গণহত্যা মামলার রায়ের দিন ধার্য করা হবে। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিচারকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমনকি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন মিজানুল ইসলাম। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় আজ তদন্তকারী কর্মকর্তা সর্বশেষ সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দিয়েছেন। বাকি সাক্ষ্য প্রদানের জন্য বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা সফররত কানাডার একটি পার্লামেন্টারি প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সিনেটর সালমা আতাউল্লাহ জানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুর্বল অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে রাজনৈতিক দলগুলোকে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল সরকারি দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
ফ্যাসিবাদী ছাতার তলে যারা পূর্বে অবস্থান নিয়েছে এখন তাদের ছাতার নিচে পলাতক ফ্যাসিবাদীরাও অবস্থান নিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে সংকট সৃষ্টি না করে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। সম্প্রতি গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতার উল্লেখ করে তারেক রহমান বলেন, একদিকে পতিত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, অন্যদিকে নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি করে রাষ্ট্রের খবরদারি করা ও পতিতদের পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে কিনা তা প্রশ্ন। যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। কথিত গণভোটের চেয়ে কৃষক, শ্রমিক ও বেকারদের নিয়ে পরিকল্পনা করা জরুরি বললেন তারেক রহমান। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও বিভিন্ন দলের বক্তারা রাজনৈতিক সংকট নিরসনের উপর তাগিদ দেন। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই ঐক্য অনেকটাই চুরমার হয়ে গেছে, অনেকটাই ফাটল ধরেছে। বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন, সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে, আমরা স্বাক্ষর করেছি, আমরা এটার আইনি ভিত্তি চাই। ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটে ঘোষণা সহ 5 দফা দাবি না মানলে 16 নভেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। একই দাবিতে 14 নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে দলগুলো। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি মোকাবেলায় সারা দেশে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা। রাজপথে থাকবে ইসলামী ছাত্র শিবিরও। মেহেদী হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার সমাবেশ করে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে সম্মিলিত 8 দল। এ সময় জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান জানান, 16 নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। 13 নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ
সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট হলে ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। এদিকে ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্র জনতা সঙ্গে নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আগামীকাল 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। এছাড়া দেশের কয়েকটি গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী আমলের মতো একপেশে সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর যৌক্তিক দাবির সঙ্গে এনসিপি একমত। এ সময় বিএনপির সমালোচনা করায় বাকবিতণ্ডা হয় বিএনপির সমর্থক চিকিৎসক ও এনসিপি নেতাদের মধ্যে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে কোনো লেখা নাই। বিএনপির যদি 1 বছরে সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করায় বক্তব্যের মাঝপথেই তার সঙ্গে বাকবিতণ্ডা হয় বিএনপি সমর্থিত ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে। নাসিরউদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে প্রয়োজনে 8 দলের সঙ্গে রাজপথে থাকবে এনসিপি। বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে। প্রশ্ন এসেছে গণভোটের। সংস্কারের পক্ষে জনগণ ভোট দিতে চায়, কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান, তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না। পরে নাসিরউদ্দিনের সঙ্গে অসৌজন্য আচরণের প্রতিবাদ জানান এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক। স্বাস্থ্য খাত রাজনীতিকরণ করা হয়েছে দাবি করে হাসনাত বলেন, সমালোচনার অধিকার কেড়ে নেয়ার ফলেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। পরে এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা বলেন, ক্ষমতার কাছে স্বাস্থ্যসেবা কুক্ষিগত যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। রাজনীতির প্রভাবের কারণে কিভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে, এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবা দোরগোড়া পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অব্যাহত নাশকতা, বাসে আগুন ও দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে জুলাই মঞ্চ। রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এই মিছিলে শতাধিক ব্যক্তি জাতীয় পতাকা ও লাঠি হাতে মিছিলে অংশ নেন। জুলাই মঞ্চ এই মিছিলে 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে প্রতিবাদে জানিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন। নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের হাতে তুলে দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে সতর্ক অবস্থানের ঘোষণাও দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যৌক্তিক শুল্কায়ন মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে বাজারে অস্থিরতা তৈরি হবে না, এমন আশ্বাস খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকদের। তারা বলছেন, সংকট নিরসনে প্রয়োজনীয় সরকারি উদ্যোগে পণ্য আমদানি করা জরুরি। সকালে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশে রমজান মানেই নিত্যপণ্যের দাম লাফে লাফে বাড়া আর ভোক্তাদের হাঁসফাঁস অবস্থা। এমনটি হয়ে আসছে কয়েক দশক ধরে। তবে আসছে রমজানে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও প্রশাসনের মতামত জানতে FBCCI এই আয়োজন। এ সময় ব্যবসায়ীরা জানান, বাজারকে নিয়ন্ত্রণে রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে। কর্পোরেট ব্যবসায়ীদের কারণে 3 টাকার প্যাকেটের মোড়ক দিয়ে 40 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে, চাল ডাল চিনি তেল সবকিছু। আমরা সারা বাংলাদেশে যে এই পাইকারি ব্যবসায়ীরা আছি তারা হলো নির্ভরশীল হলো কয়েকটা গ্রুপের কাছে, যারা নাকি এইটা র মেটেরিয়াল আমদানি করেন, উৎপাদন করেন এবং বিপণন করেন। পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান উদ্যোক্তারা। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। গত বছর থেকে এই 2 বছর যাবৎ 1 কোটি খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এখন খেজুরের দাম হলো 100 টাকা কেজি, ডিউটি হলো 200 টাকা কেজি। এ সময় FBCCIর প্রশাসক জানান, ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনা করা হবে। গত 2 বছরে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। সামনের দিনেও যাতে এটি অব্যাহত থাকে এবং ব্যবসা বাণিজ্যের স্বার্থের রক্ষা করে সেই দিকে তারা দৃষ্টি রাখবেন। সরকারের পাশাপাশি FBCCI থেকেও বাজার নিয়ন্ত্রণে নিজস্ব তদারকি টিম থাকবে বলেও জানানো হয় সেমিনারে। খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয়। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কিছুটা কমছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাস্তবায়নের জটিলতা দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজধানী সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন অনিশ্চিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের যোগান, তবে তাদের বেতন কাঠামো অন্তর্বর্তী সরকার চূড়ান্ত করে যাবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার পে স্কেলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ আশেপাশের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছে দাবি করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। রমজানে বাজার স্বাভাবিক রাখতে চীন সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর এর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রিভিউ ফলেছে, এটা আমরা যাচাই করছি। তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না। চট্টগ্রামের পতেঙ্গায় লাল দিয়ার কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান APM টার্মিনালস। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় টার্মিনাল নির্মাণে $550 মিলিয়ন বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, টার্মিনাল নির্মাণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইনিং মানি হিসেবে দেওয়া হবে $250 কোটি টাকা। টার্মিনাল চালু হলে বন্দরটির কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা 8 থেকে 10 লাখে উন্নীত হবে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় 44% বেশি। বিডার চেয়ারম্যান বলেন, টার্মিনালটি 2029 সাল নাগাদ চালু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বর্তমান বিনিয়োগ, তিনি বলেন, গেল 1 বছরে দেশে বিনিয়োগ বেড়েছে 20%।
এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, উইচ ইজ বাংলাদেশি টাকায় যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন। বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না। যে বাংলাদেশের মতো এরকম ইকোনমিক ক্রাইসিসের ভিতর দিয়ে কোনো দেশ যাওয়ার পরে সাধারণত এফডিআই অনেক ড্রপ করে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত বছরের তুলনায় একই সময়ের সাথে কম্পেয়ার করলে এফডিআই শতকরা 20% বেড়েছে। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টারে ক্ষেত্রবিশেষে পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্যসেবায় 30 থেকে 35% পর্যন্ত মূল্যছাড় পাবেন। দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল এনটিভির মধ্যে চিকিৎসা সেবায় সহযোগিতা বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কারওয়ান বাজার এনটিভি কার্যালয়ে। এ সময় ইবনে সিনা হাসপাতাল কর্মকর্তারা জানান, প্যাথোলজিক্যাল ও পিসিআর পরীক্ষায় 25%, রেয়ার টেস্ট এবং রেডিওলজিক্যাল ও ইমেজিং পরীক্ষায় 30% পর্যন্ত ছাড়। এছাড়াও সার্জারিতে আংশিক ছাড় ও ওয়ান স্টপ কর্পোরেট সার্ভিসের সুবিধা। চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম নিয়াজ মাখদুম শিবলি, কর্পোরেট অঞ্চল বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মোহাম্মদ মাসুদ সহ অন্যান্য কর্মকর্তারা। এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াসদানি এবং নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগ ও অনুষ্ঠান বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।